স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। তিনটি সূচকের অবস্থানই নেগেটিভ ছিল, টার্নওভারও খুবই স্লো ছিল, একেবারে কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। গত কার্যদিবসে ৩৮৫ কোটি টাকা লেনদেন ছিল, সেখানে আজকে ৩১০ কোটি টাকার আশপাশে কিছুটা লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি দর হারানোর সংখ্যাটাই রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানে। আমরা একটু দেখে নিব যে আজকে দিন শেষে সূচকের কি অবস্থান ছিল। দর্শক, আমরা কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে তিনটি সূচকের অবস্থানে কিন্তু নেগেটিভ ছিল এবং দিন শেষে দর বেড়েছে ১৪২টি, ১৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ৯৩টি। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে সূচকের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হচ্ছে এবং গত কার্যদিবসের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৮০ কোটি টাকার মতো কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেখানে সেক্টরাইজ লেনদেনের পরিমাণ যদি আমি একটু এখানে উল্লেখ করি, দিন শেষে দেখা যাচ্ছে সেক্টরাইজ লেনদেনের মধ্যে আজকে সবচেয়ে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। মোট লেনদেনের 18.90%, যা টাকার অঙ্কে 53 কোটি টাকা। ব্যাংকিং সেক্টরে 14.10% লেনদেন হয়েছে এবং যা টাকার অঙ্কে 39 কোটি টাকার কিছুটা বেশি। ফুড সেক্টরে দেখা যাচ্ছে 11.95% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা টাকার অঙ্কে 33 কোটি টাকার কিছুটা বেশি। তো আপনারা শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলে সূচকের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, শেষ হচ্ছে ২০২৫, তো ২০২৪ সালে আপনাদের কিছু প্রত্যাশার জায়গা ছিল শেয়ার বাজার থেকে, কতটা প্রাপ্তি হলো? জি ধন্যবাদ, আপনি অনেক বড় প্রশ্ন করেছেন, ছোট করে উত্তর দেওয়াটা খুব কঠিন। আসলে ২৪-এর যে বাংলাদেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনে আমরা মনে করেছিলাম যে স্টক মার্কেটে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, মৌলিক সংস্কারগুলো হবে এবং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার একটা প্রতিফলন ঘটবে। পার্টিকুলারলি ভালো স্টকগুলো যাতে ইনভেস্টেড হয়, আমরা যে ধরনের কারাপশন এবং যে ধরনের অনিয়মগুলো দেখেছি সেগুলোর বন্ধ করার জন্য যে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক দরকার সেইটা যাতে হয়। ওভারঅল ক্যাপিটাল মার্কেটের উপরে একটা মানুষের এঙ্গেজমেন্ট এবং পার্টিসিপেশন থাকে। কিন্তু আসলে আমরা যদি ২৫ সালকে আপনি দেখি তাহলে দেখবো যে আমাদের ইন্ডেক্স কিন্তু প্রায় ৭০০-৮০০-র বেশি পড়েছে, আমাদের ট্রেড সিগনিফিকেন্টলি কমেছে। মাঝখানে আমরা কয়েক মাস দেখেছি যে ট্রেডটা কয়েকদিনের জন্য বেড়েছে, কিন্তু ওভারঅল যদি হোল ইয়ার দেখি তাহলে ট্রেডটাও কমেছে এবং আইপিও একেবারেই আসেনি। এবং যে যে সংস্কারগুলো আমরা করতে চেয়েছি সেই সংস্কারগুলোতে কিন্তু মানুষের যে ম্যান্ডেট বা সাধারণ মানুষের বিনিয়োগকারীদের যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, সেটাতে কিন্তু আমরা এটাকে তারা খুব পজিটিভলি নিয়েছে বলে বলতে পারছি না। এর কারণটা আপনি দেখেন যে সবসময় ভালো কাজটা আপনি করতে পারলেই হবে না, ভালো কাজটা ভালো সময়ে এবং ভালোভাবে করতে হবে। তো আমাদের যেটা হয়েছে যে আমরা ভালো কাজ করতে চেয়েছি, এরকম একটা প্রত্যাশা, এরকম একটা কথাবার্তা সবসময় কিন্তু আমরা কমিশন থেকে, ডিএসসি থেকে, প্রতিটা আমাদের নিয়ন্ত্রণ সংস্থা থেকে পেয়েছি, কিন্তু সেটা যে প্রসেসে আসলে হওয়া দরকার ছিল, মার্কেটিং ইন্টারমিডিয়েটারিজ যারা আছে তারা এটা কিভাবে এক্সিকিউট করবে সেইটা কিন্তু আমরা আসলে ঠিকভাবে দেখতে পারিনি। তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বিও অ্যাকাউন্ট কমে গিয়েছে, শূন্য শেয়ারধারী বিও সংখ্যা বেড়েছে, ওভারঅল ট্রেড কমেছে এবং ফরেন ইনভেস্টমেন্টও কমেছে। সো মোটা দাগে কিন্তু ২০২৫ সালটা ক্যাপিটাল মার্কেটের জন্য আমি বলবো যে একটা মিশ্রভাবে গিয়েছে এবং কোনোভাবে এটা ইতিবাচক বলে মনে করা যায় না। আপনি যেহেতু বিও অ্যাকাউন্টের কথাটা তুললেন, আমি এখানে একটু কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। সেখানে যদি একটু বলি যে ২০২৫ সালে ৬৬,৫০০টি বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়ে গেছে। আমি ২০২৩ থেকে ২৩, ২৪, ২৫ এবং ধারাবাহিকভাবে কিন্তু এই বিও অ্যাকাউন্টের সংখ্যাও কমেছে। এর মধ্যে মোট বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে ৪২,০০০, গত এক বছরে ৪২,৭৮৯টি। এর পেছনে সক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা আসলে কমছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণগুলো যদি আপনার কাছ থেকে একটু শুনি। দেখেন, একে তো আমরা মোটা দাগে সবাই বলছি যে আস্থার অভাব বা এটা, কিন্তু আপনি টেকনিক্যাল জায়গায় যে দেখেন যে আমরা যে মার্জিন রুলস এর কথা নিয়ে আলোচনা করেছি এবং বলেছি এবং যে সার্কুলারটা এসেছে সেটা তো যতটা সময় থাকুক না কেন, মার্কেটে ইন্টারমিডিয়েট যারা তারা কিন্তু সেফ সাইডে থাকার জন্য সেইখানে শেয়ারগুলো কিন্তু তারা বিক্রি করেছে এবং আপনার
আহ, সেটার ফলে প্রচুর সংখ্যক আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার কিন্তু আপনার এখান থেকে শেয়ারগুলো শূন্য হয়ে গেছে, এক। দুই হচ্ছে আপনি যে ব্যাংকে এবং আর্থিক প্রতিষ্ঠান সেক্টরের যে অস্থিরতা, এবং সেখানে পুঁজিবাজার নিয়ে সবার যে ধারণাটা ছিল যে তারা মার্জ ব্যাংক হলেও তারা আপনার নতুন ব্যাংকের ক্ষেত্রে শেয়ার পেতে পারে অথবা কি প্রসেসে হবে, সেই জায়গাটা কিন্তু তারা হতাশ হয়েছে। দুই। তিন হচ্ছে আপনি আপনি আরেকটি জিনিস দেখেন যে আমরা কয়েকদিন আগেও দেখলাম যে এসএসসি কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অডিট অবজারভেশনের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে। এবং একটা বিষয় আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে এই যে 30-31টা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নামটা, এটা কিন্তু পাবলিকলি পেপারে চলে আসলো। এবং সেই অডিট অবজারভেশন কি ছিল, কিছু কিছু ম্যাটার অফ এমফ্যাসিস আছে। ভেরি সিম্পল, যে আপনার কারো একটা কস্ট ভ্যালুয়েশন ইয়েটা চেঞ্জ হয়েছে, রিভ্যালুয়েশন মেথডটা চেঞ্জ হয়েছে। ইবিএল এর মতো ব্যাংক, প্রাইম ব্যাংকের মতো ব্যাংক, ভালো ভালো ব্যাংকের নাম কিন্তু সেখানে আছে, কিন্তু আপনি অ্যাজ এ হোল কি মেসেজটা দিলেন এখানে, যে আপনার 31টা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যাপারে অডিট আপত্তি আছে এবং সেটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে এসএসসি। এটার ফলে যেটা হলো যে আপনি ওভারঅল কিন্তু নেগেটিভ একটা মেসেজ দিলেন। সো এরকম করে কিন্তু আমরা আসলে যেটা খুবই সেন্সিটিভলি হ্যান্ডেল করা যেতে পারতো, যে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের কাছে তাদের কাছে কোয়েরি জানানো যেত যে অডিট অবজারভেশনের ব্যাখ্যাগুলো আপনারা দেন, এবং সেটাতে যদি এসএসসি সন্তুষ্ট না হতেন তাহলে বাংলাদেশ ব্যাংকে খুবই কনফিডেন্সিয়ালি এই জায়গাটাতে ইন্টারভেনের জন্য বলতে পারতেন। জি। কিন্তু যে সমস্ত বেসিক ইস্যুর জন্য চলে আসছে, এইটা কিন্তু ওভারঅল ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো মেসেজ দেয় নাই। সো আপনার এই সবগুলো কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার যেমন এমটি করেছে, সাথে সাথে ম্যাক্রো ইকোনমিরও কিন্তু একটা প্রতিফলন এখানে আছে। ইনফ্লেশনটা যেভাবে আমরা চাপ সামলাতে পারিনি, মার্কেট লিকুইডিটির একটা বড় প্রেশার আছে, সে কারণেও অনেকে নিজের থেকে আপনার শেয়ার বিক্রি করে তাদের বিনিয়োগের অ্যাকাউন্টগুলো শূন্য করেছে। কিন্তু সেটার সঙ্গে ক্যাপিটাল মার্কেটের ম্যানেজমেন্ট এবং ওভারঅল যে একটা কনফিডেন্সের জায়গা, সেটারও কিন্তু কারণ, এই এই দুইটা বিষয় একসঙ্গে করলে কিন্তু আপনি এরকমই একটা রেজাল্ট দেখার কথা ছিল আমাদের 2025 সালে। যে তার মানে যে এই যে সবচেয়ে বড় যে কারণটা ক্যাপিটাল মার্কেট ম্যানেজমেন্টের জায়গাটা, সেটা আসলে আমরা পুরোপুরি ওই জায়গাটা হচ্ছে ফুলফিল করতে পারিনি। আসবো আরেকটা বিষয় নিয়ে, যে বিদেশি বিনিয়োগ নিয়ে আসবো, এটাও কিন্তু ধারাবাহিকভাবে কমছে। বিদেশি বিনিয়োগ, সেটা শেয়ার কেনার থেকে আমরা বিক্রির প্রবণতাটা একটু বেশি দেখি। আমরা যদি 2025 সালের একটা রেশিও বলি, সেটা একটা ইনফরমেশন দেই, সেটা 44.6 মিলিয়ন ইউএস ডলার কিন্তু হচ্ছে এটা কমেছে বিদেশি বিনিয়োগটা। এটা কেন, বা এই জায়গাটা আমরা কিভাবে ধরে রাখতে পারি বিদেশি বিনিয়োগকারীদের? দেখেন, আমরা কিন্তু অনেকদিন ধরে অ্যাডভোকেসি করছি, বলছি, আমিও অনেকগুলো বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে অলমোস্ট মান্থলি একটা দুটো ডায়লগ আমাদের থাকে, যারা ইনভেস্টমেন্ট করছে বাংলাদেশে, এবং তারা আমাদের সঙ্গে আলোচনা করে। তো আমরা আমরা তাদেরকে বলছি ইট ইজ এ বাই টাইম। মার্কেট, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট এখন যেখানে আছে, ইন্ডেক্স যেখানে আছে, এবং অনেকগুলো ভালো স্ক্রিপ্টের শেয়ার প্রাইস যেখানে আছে, সেটা ভেরি লজিক্যাল একটা প্রাইসে আছে, এবং তারা এখানে কিনলে একটা ভালো গ্রোথ পাবে। এখন এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের দেশের ডোমেস্টিক যারা শেয়ার হোল্ডার, তা আমরাই যদি আস্থা এখানে না পাই, আমরাই যদি এটা মনে না করি যে আমরাই এই প্রাইসে কিনছি না বা বিনিয়োগ করছি না, তাহলে কিভাবে ফরেন ইনভেস্টর, তারা তো আমাদের থেকে বোকা না, আরো বেশি স্মার্ট, তো তারা তাহলে আসলে এখানে কিভাবে বিনিয়োগটা বাড়াবে, এক। দুই হচ্ছে আপনার এখানে পলিটিক্যাল যে যে আনরেস্ট এবং সিনারিও, সেটার কিন্তু একটা ডিরেক্ট প্রভাব এখানে আছে। এখানে প্রতিটা বিনিয়োগকারী কিন্তু, ফরেন ইনভেস্টররা পার্টিকুলারলি, তারা ইনভেস্টমেন্ট করার জন্য একটা তাদের টাইম হরিজন থাকে। তারা কিন্তু ট্রেডার না। আপনার একটা শর্ট টার্ম স্ট্র্যাটেজি থাকে, বা সেটাও কিন্তু আপনার অ্যাটলিস্ট ইয়ার অর মোর। এখন 2-3 বছরের আউটলুকে তারা কিন্তু আগে দেখতে চায় যে এখানে আমাদের ইলেকশনটা কিভাবে হবে, এবং আমাদের সেখানে গভর্নমেন্টটা কিভাবে ফর্ম হবে, এবং সেটা কি কতটা ফ্রি ফেয়ার এবং রিফ্লেক্টিভ হয় কিনা, জনগণের পার্টিসিপেশন থাকে কিনা। এই জায়গাটায় কিন্তু আপনার আমরা বছরের বেশিরভাগ সময়ই, যদি এখন আপনার ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়েছে, কিন্তু আমরা বছরের বেশিরভাগ সময়ই কিন্তু একটা অনিশ্চয়তা, একটা শঙ্কা, এবং মানুষের মধ্যে একটা আস্থার জায়গার যে অভাব, সেটা কিন্তু আমাদের পুরো ন্যাশনাল লেভেলেই এটা পরিলক্ষিত চলে হয়েছে। এসছে। সেটার কিন্তু আপনার বিদেশি বিনিয়োগ যারা করবেন, যারা, তারা কিন্তু খুব ডিপলি এই জায়গাগুলোতে অবজার্ভ করছে, যে সেখানে আমাদের যদি আমরা মনে করছি যে ইলেকশনের আগে আমরা এইটা খুব বেশি একটা ফরেন ইনভেস্টরদের বিনিয়োগ এখানে দেখতে পাবো না, এক। দুই হচ্ছে ক্যাপিটাল মার্কেটের যে রিফর্মগুলো, সেটা কিভাবে রেসপন্স করে, সেটাও কিন্তু তারা আসলে অনেকখানি দেখতে চায়।
জি, সব শেষ জানতে চাইবো খুব ছোট্ট করে যে আসলে এই যে এত এত কারণগুলো আপনি বললেন এবং অনেক কিছুই দেখালেন যে আসলে পুঁজিবাজারের ল্যাকিংস আছে, এই পরিস্থিতিটা বদলানোর জন্য কি করা উচিত? দেখেন, আমাদের তো ট্রান্সফরমেশন দরকার, বাট ট্রান্সফরমেশন যদি আপনি ওয়ান সিঙ্গেল ডে বা ওভার নাইট আপনি করতে চান, তাহলে কিন্তু আসলে সে যে মার্কেটের উপর করতে চাচ্ছেন আপনি সেটা করতে পারবেন না। অফকোর্স আইপিও পলিসি, মার্জিন রুল পলিসি এবং অন্যান্য যে রেগুলেশনস গুলো আপনার আসছে, এটা কিন্তু দীর্ঘমেয়াদীর জন্য ভালো, কিন্তু এইটার রোল আউটটা করার জন্য আপনার যে যত অংশীজনগুলো আছে তাদের সঙ্গে কিভাবে আপনি ফেজ ওয়াইজ আপনি টাইম বাউন্ড করবেন, সেটার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার। এবং এখানে কিন্তু একটা কনসিস্টেন্সি দরকার এবং মানুষের এঙ্গেজমেন্ট দরকার। এই কনসিস্টেন্সি যদি না থাকে, তাহলে আপনার পুঁজিবাজারে কিন্তু আপনার এই আস্থাটাকে আপনি যতই আপনি প্রেজেন্টেশন দেন আর বলেন, আপনি আস্থাটা পাবেন না। সো আস্থা ফেরানোর জন্য আপনি যে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে লং টার্ম ট্রান্সফরমেশন দিয়ে আপনারা যাচ্ছেন, সেরকম একটা ল্যাঙ্গুয়েজ, সেরকম একটা স্ট্রাকচারাল বিষয়টা কিন্তু শুরু করতে হবে। তাহলেই কিন্তু জি, আপনার, আমি জি, মনে করি আপনাকে অনেক ধন্যবাদ। 2026 সালে আমাদের বিরাট আমরাও একটা অপরচুনিটি আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি সব অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এই পুঁজিবাজার হয়ে উঠবে একসময় গতিশীল। ধন্যবাদ আপনাকে। জি। আপনাকে ধন্যবাদ।